শিশুর জীবনে আমি যদি এভাবে বলি যে ১ম ১,০০০ দিন এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তাদের আর্লি ইয়ার্স এ আপনি $১ ইনভেস্ট করেন, এটা পরবর্তীতে তার $৭-13 ইনভেস্টমেন্ট রিটার্ন আসে। আমরা জানি আমাদের দেশে হচ্ছে ০ থেকে ৫ বছর বয়সের প্রায় ১.৫ থেকে ২ লক্ষ শিশু আছে যারা বিকাশগত বিলম্ব বা প্রতিবন্ধিতার ঝুঁকি নিয়ে আছে। আমি এই ব্যাপারে তো প্যারেন্টসকে অবশ্যই স্বাগত জানাবো যে সে আর্লি ডিটেক্ট করতে পেরেছে যে আসলে বাচ্চাটা অন্য বাচ্চাদের মতো না, কেন দেরিতে কথা বলছে কিংবা চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। তখন সেই মুহূর্তে তাকে অবশ্যই একজন হচ্ছে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ১৫ মাস ১৬ মাস হয়ে যাচ্ছে, একটা কথা বলার কথা। যেমন হচ্ছে বাবা, মামা, এই যে দেরি করে আজ যাবো, কাল যাবো। তো এই দেরি করার জন্য শিশুর কি ক্ষতি হতে পারে? প্রতিটি শিশুর নিড ডিফারেন্ট। এটা প্রতিবন্ধী শিশু হোক, অপ্রতিবন্ধী শিশু হোক। যদি তার মাইলস্টোন গুলো অ্যাচিভ না করতে পারে, তাকে আসলে অ্যাসেসমেন্ট এর ভিতর দিয়ে যাওয়া উচিত। আমরা বলি যে একজন অ্যাডাল্ট পিপল মানে বয়স্ক মানুষের যে ব্রেন থাকে তার ২৫% সে নিয়ে আসে। বাকিটা কিন্তু আস্তে, আস্তে বয়সের সাথে, সাথে ডেভেলপ হয়। পাশের বাসার একজন মহিলা হয়তোবা তাকে বলছে, "এই তোমার বাচ্চা এখনো কেন হাঁটে না? তোমার বাচ্চা এখনো কথা বলে না কেন? ও এখনো হাত দিয়ে ভাত খেতে পারে না কেন?" ওরা কিন্তু এই ব্যাপারে খুবই সচেতন। সবাইকে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক সবসময় শিশুর বিকাশ, যত্ন এবং তাদের সাথে অ্যাডভোকেসি করার জন্য, বিভিন্ন গবেষণা করার জন্য যে ফলাফলগুলো সেগুলো আমরা বিস্তরণ করে থাকি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আরকি কথা বলব সেটা হচ্ছে ছোট শিশুর প্রতিবন্ধিতার লক্ষণগুলো, এগুলো হলো শনাক্ত করা, প্রাথমিকভাবেই শনাক্ত করা। তার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া যাতে শিশুর সুষ্ঠুভাবে বিকশিত হয় এবং বেড়ে ওঠে সুন্দর নাগরিক হিসেবে তারা গড়ে উঠতে পারে। তো আজকের এই গুরুত্বপূর্ণ আ বিষয়ে আমরা পডকাস্ট সাজিয়েছি বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক। তো আমাদের এই পডকাস্টে আমি জান্নাতুন নাহার, আমি আ মেম্বার সেক্রেটারি বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক এবং হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ আমি হলো ম্যানেজার সেভ দ্য চিলড্রেন ইসিসিডির ম্যানেজার। তো এই বিষয়টা নিয়ে আমরা আ পডকাস্টে আলোচনা করব, কথা বলব এবং আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করব কেন এটা এত জরুরি। তো আজকে আমার সাথে আছে ২ জন আমাদের অতিথি। আ আমার সাথে আছে হচ্ছে আ শেখ মোহাম্মদ ফয়সাল হোসেন। উনি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার সিডিডি এবং হলো বোর্ড মেম্বার বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক। আর আরেকজন আমাদের সাথে গুণীজন আছেন। তিনি হচ্ছেন সেলিনা আক্তার, লিটল ওয়ান্ডারস প্লে অ্যান্ড লার্নিং এর ভাইস প্রিন্সিপাল। ছোট শিশুদের যে ছোটবেলায় আ তাদের প্রতিবন্ধিতার লক্ষণগুলো করাটা কত জরুরি এবং খুব অল্প বয়সেই তাদের জন্য যে পদক্ষেপ নেওয়াটা কত জরুরি। আমরা জানি আমাদের দেশে হচ্ছে ০ থেকে ৫ বছর বয়সের প্রায় ১.৫ থেকে ২ লক্ষ শিশু আছে যারা বিকাশগত বিলম্ব বা প্রতিবন্ধিতার ঝুঁকি নিয়ে আছে। এদের বেশিরভাগ শিশুই প্রায় ২৫ ভাগের কম শিশু যাদের আ এই প্রতিবন্ধিতা আছে এই ছোট শিশুদের, তারা কিন্তু ছোটবেলায় শিশুর উদ্দীপনা বা আ স আ শৈশবেই যে শিশুর শিখন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না। এবং যাদের এই শিশুদের প্রতিবন্ধিতা আছে, তাদের হচ্ছে প্রায় ১০ ভাগের কম বার্থ রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করতে পারে এবং প্রায় ৩৬ ভাগ শিশুই তারা হচ্ছে শারীরিকভাবে নির্যাতিত হয় বাড়িতেই। স্কুলগামী হয় না। এজন্য যেটা হয় সেটা হচ্ছে পরবর্তীতে এটা কিন্তু ক্রনিক আকার ধারণ করে। যখন অনেক বয়স হয়ে যায়, ৬ বছর ৭ বছর হয়ে যায় বয়স, তখন কিন্তু স্কুলে সে কিন্তু ভর্তি হতে পারে না বা লেখাপড়া থেকে ঝরে যায়। এটা হচ্ছে রিসেন্টলি যেটা হচ্ছে থিমেটিক রিপোর্ট আছে, আ আ সেখান থেকে এই তথ্যগুলো আ বলছে আরকি। তো
তো এখন সেটা হচ্ছে আমরা যেটা সবসময় যেটা খেয়াল করি, যেটা হচ্ছে বাবা-মারা অনেকে মনে করে যে যখন ছোটবেলায় শিশুকে দেখে, অ্যা তখন যে লক্ষণগুলো দেখে যে শিশু তার সহসাথীর সাথীর সাথে যে খেলাধুলা সেভাবে করতে পারছে না। আবার হচ্ছে ঠিকমতো কথাও বলতে পারছে না। হয়তো ১ বছর পার হয়ে যাচ্ছে, ১৩ মাস ১৪ মাস হয়ে যাচ্ছে। ২-৪ টা করে কথা বলতে পারার কথা, কিন্তু কথা বলছে না। আবার হচ্ছে চোখে চোখ রেখেও শিশু কমিউনিকেশন করে না। তাহলে সেক্ষেত্রে যেটা হয় যে আমি সেলিনা আপার কাছে যে প্রশ্নটা করব, আপনি একজন শিক্ষক হিসাবে, সেটা হচ্ছে কোন লক্ষণগুলো খুব গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা দরকার? যখন বাবা-মা এরকম একটা অবস্থা দেখে শিশুর মধ্যে যে ১ বছর পার হয়ে যাচ্ছে কিন্তু ২-৪ টা কথা বলছে না, বা চোখে চোখ রেখে কথা বলছে না, বা অন্য শিশুর সাথে তার সহপাঠীদের সাথে ঠিকমতো খেলছে না। হুম? সেক্ষেত্রে কোন লক্ষণগুলো মনে হচ্ছে যে গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার, পর্যবেক্ষণ করা দরকার? আ ধন্যবাদ জান্নাত আপা আমাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমি এর আগে আমার পরিচয়টা আবার বলছি। আমি সেলিনা আক্তার, ভাইস প্রিন্সিপাল হিসাবে আছি লিটল ওয়ান্ডারস প্লে অ্যান্ড লার্ন সেন্টারে। আমি একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট হিসেবে কাজ করছি। আ আমি আপনার প্রশ্নের উত্তরের আগে আমি বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ককে আমি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। আ আপা আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, যে লক্ষণগুলো প্যারেন্টসকে অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে বয়স অনুযায়ী, এজ মাইলস্টোন অনুযায়ী বাচ্চাটা ঠিকমতো বসতে পারছে কিনা বয়স অনুযায়ী, বাচ্চাটা চোখে চোখে তাকাতে পারছে কিনা, তারপর বাচ্চাটা হচ্ছে ডাকলে সাড়া দিচ্ছে কিনা এবং তার পিয়ার গ্রুপের সাথে খেলছে কিনা। এই মাইলস্টোনগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এই লক্ষণগুলো যদি প্যারেন্টস না দেখে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। থ্যাংক ইউ। আ একদম সঠিকভাবে এটা বলার জন্য, পয়েন্ট আকারে বলার জন্য। তো আমি এখন হচ্ছে আ ফয়সালের কাছে যাচ্ছি। আ ফয়সাল, আপনি তো অনেক দিন ধরেই আ শিশুদের প্রতিবন্ধিতা নিয়ে কাজ করেন। আপনি একটু এজ রেঞ্জ বেশি নিয়ে কাজ করেন, হয়তো ০ থেকে ১৮ বছর বয়সী শিশু। তো আ আমি একটু ছোট বয়সী শিশুর কথা বলছি। সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আ বাবা-মা আ দেখে যে আ ৭ মাস, ৮ মাস হয়ে যাচ্ছে, ৯ মাস হয়ে যাচ্ছে। শিশুটা হামাগুড়ি দিচ্ছে না। আবার দেখা যাচ্ছে হলো আ ও এই বা ১৫ মাস, ১৬ মাস হয়ে যাচ্ছে। ২-১ টা কথা বলার কথা। যেমন হচ্ছে বাবা, মামা, তাই না? পানি, মাম এগুলো বলার কথা। দেখছে, কিন্তু তারা ভাবছে যে থাক, আজকে থাক, কালকে যাবো বা পরশু যাবো, বা মনে করতেছে যে বলবে হয়তো কথা, তাই না? আরো দিন যাক, বা এরকমও মনে করে যে অ্যা আবার কার কাছে বলবো? লজ্জাও পায়, বা ভাবে যে ভয়ও পায়, হ্যাঁ? এবং আরেকটা জিনিস, যেটা কোথায় যাবে সেটাও বুঝতে পারে না। অ্যাপ্রোপ্রিয়েট কার কাছে যাবে, আ কোন প্রতিষ্ঠানে যাবে সেটাও বুঝতে পারে না। এই যে দেরি করে, আজ যাবো, কাল যাবো। তো এই দেরি করার জন্য আ শিশুর কি ক্ষতি হতে পারে? ধন্যবাদ আপা। খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে শিশুর জীবনে আমি যদি এভাবে বলি যে ১ম ১,০০০ দিন এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সময়টাতে আ শিশু যখন আসলে ভূমিষ্ঠ হয়, তখন তার ব্রেনের আমরা বলি যে একজন অ্যাডাল্ট পিপল মানে বয়স্ক মানুষের যে ব্রেন থাকে তার ২৫% সে নিয়ে আসে। বাকিটা কিন্তু আস্তে, আস্তে বয়সের সাথে, সাথে ডেভেলপ হয়। তো সেই জায়গাটাতে একটা শিশু যখন আ আমরা দেখছি তার কোনো চ্যালেঞ্জ ফেস করছে, তার যে মাইলস্টোন গুলো অ্যাচিভ করার কথা, সময়ের সাথে, সাথে সেটা হচ্ছে না। আ সেই জায়গাটাতে যদি আমরা দেখি, আ তাহলে এই ১ম ১,০০০ দিনই হচ্ছে তার এই ইন্টারভেনশন গুলো খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা সময়মতো তাকে সাপোর্টটা দিতে পারি, তার ওই মাইলস্টোন গুলো অ্যাচিভ করার ক্ষেত্রে, তাহলে এটা তার জীবনব্যাপী সুফল ভোগ করতে পারে। কারণ আ এই সময়টা সে আর কখনো ফিরে পাবে না। যে সময়টা তার ব্রেইন ডেভেলপমেন্ট এর হওয়ার কথা, সে সময় যদি সঠিকভাবে না হয়, তার আর্লি স্টিমুলেশন গুলো যদি সঠিকভাবে না দেওয়া হয়, তার যদি যে কমিউনিকেশন আ যেভাবে করা দরকার সেটা যদি না করতে পারে, কিংবা কেয়ার গিভিং যারা কেয়ার গিভার যারা সাপোর্টটা দিচ্ছে,
তাদের আসলে রেসপন্সিভ কেয়ার গিভিং এর যে আ আ সাপোর্টটা সেটা যদি সঠিকভাবে না দেওয়া হয় তাহলে অনেক ক্ষেত্রে শিশু পিছিয়ে যেতে পারে। তো এই জায়গাটাতে খুব আমাদেরকে স্ট্রেস এবং সাপোর্টটা দেওয়া দরকার। শিশুর আসলে যে বয়সে যে ধরনের মাইলস্টোন থাকার কথা, মাইলস্টোনে তার অ্যাচিভ করার কথা, সেটা যদি না করতে পারে অবশ্যই সে সময় আমাকে তার নিড অনুযায়ী প্রতিটি শিশুর নিড ডিফারেন্ট। এটা প্রতিবন্ধী শিশু হোক, অপ্রতিবন্ধী শিশু হোক। যদি তার মাইলস্টোনগুলো অ্যাচিভ না করতে পারে তাকে আসলে অ্যাসেসমেন্টের ভিতর দিয়ে যাওয়া উচিত। সেই অ্যাসেসমেন্টের উপর আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এটা একটা আ আপনি যেটা বললেন সেটা হচ্ছে তার যে যে সময়ে যেটা হওয়ার কথা, গ্রোথ হওয়ার কথা, আ সেই মাইলস্টোন গুলো পিছিয়ে পড়তে পারে। রাইট। পিছিয়ে পড়লে তাহলে তো সব দিক দিয়েই সে হলো কথা বলার দিক থেকে, তারপরে হাঁটা চলাফেরার দিক থেকে, শোনার দিক থেকে, দেখার দিক থেকে, সব দিক তাই থেকে। না? বুদ্ধির বিকাশ, ভাষার বিকাশ ভাষার এগুলোর বিকাশ দিক থেকে যে সময়ে যেটা হওয়ার কথা সেটা না হয়ে সে পিছিয়ে যাবে। পিছিয়ে যাবে। যেটা তার পরবর্তী জীবনের যে দক্ষতাগুলো সেটা ধরতে অসুবিধা হবে। রাইট। সেজন্য খুবই দরকার যে ছোট বয়সেই মানে প্রাথমিক যে আ বিকাশগত বিলম্ব বা প্রতিবন্ধিতার যে লক্ষণগুলো সেগুলো যাচাই হওয়া খুবই যাচাই করা জরুরি। দরকার। এরপর আমি আসি একটু সেলিনা আপার কাছে। সেটা হচ্ছে আম অনেক বাবা-মাই খেয়াল করে, হ্যাঁ? যে তার শিশুর বিকাশ, চলাফেরা, হাঁটা, কথা বলা, তারপরে হচ্ছে চিন্তাশক্তি, ভাষা এগুলোর ক্ষেত্রে দেখতেছি একটু ভিন্নতা আছে অন্য শিশুর তুলনায়। হুম? সেই তাহলে ১ম এই তাহলে তার কি করা উচিত ওই বাবা-মার? যদি দেখে যে একটু তার শিশুর একটু ভিন্নতা আছে, ভিন্নভাবে বিকশিত হচ্ছে, ভিন্নভাবে কথা বলছে। আ উম সেক্ষেত্রে তার ১ম এই তাহলে কি করা উচিত? আমি এই ব্যাপারে তো প্যারেন্টসকে অবশ্যই স্বাগত জানাবো যে সে আর্লি ডিটেক্ট করতে পেরেছে যে আসলে বাচ্চাটা আ অন্য বাচ্চাদের মতো না কেন, একটু কেন দেরিতে কথা বলছে কিংবা চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। তখন সেই মুহূর্তে তাকে অবশ্যই একজন হচ্ছে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সেটা একটা পেডিয়াট্রিশিয়ান ডক্টর হতে পারেন, একজন স্পিচ থেরাপিস্ট হতে পারেন, অকুপেশনাল থেরাপিস্ট হতে পারেন। আম সেই ক্ষেত্রে তাদের অবশ্যই পরামর্শ নেওয়া উচিত। ওকে। সেক্ষেত্রে ধরেন যে আ যারা হচ্ছে শহরে আছে, শিক্ষিত বাবা-মা, তাই না? তারা এটা আ বুঝতেও একটু পারে, ভিন্নতাটা বুঝতেও পারে যে তার শিশু অন্যভাবে বিকশিত হচ্ছে বা সে জানে যে এই বিষয়ের উপর স্পেশালিস্ট আছে, পেডিয়াট্রিশিয়ান আছে, ডাক্তার আছে বা কোনো সেন্টার আছে সেখানে যেতে পারে। ধরেন যে শহরে এটা ভালো, জানে এটা। কিন্তু আ আমাদের যে গ্রাম অঞ্চলে যারা আ মায়েরা আছে, যারা একটু লেখাপড়া কম আছে বা যারা এত বিষয়ে সচেতন না, বুঝতেও পারে না। তাদের জন্য আ বা উনাদের জন্য আপনার মনে হয় কি যে ১ম এ কি করা দরকার? ওই আচ্ছা, মায়েদের জন্য। আচ্ছা। গ্রাম অঞ্চলে যারা থাকে, দূরে থাকে প্রান্তিক জনগোষ্ঠী যারা। আচ্ছা, ধন্যবাদ। আ আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি, আমি যখন ইউনিসেফে জব করেছি ২০০৫-৬ যখন, তখন আমি যেটা দেখেছি যে গ্রামের প্যারেন্টসরা কিন্তু শহরের প্যারেন্টসের থেকে অনেক অ্যা এই ব্যাপারে আপডেট যে পাশের বাসার একজন মহিলা হয়তোবা তাকে বলছে, "এই তোমার বাচ্চা এখনো কেন হাঁটে না? তোমার বাচ্চা এখনো কথা বলে না কেন? এই ও এখনো হাত দিয়ে ভাত খেতে পারে না কেন?" ওরা কিন্তু এই ব্যাপারে খুবই সচেতন। কিন্তু হ্যাঁ, এই যে আমাদের যে ডেভেলপমেন্টের ডিলে কিংবা আমাদের যে স্পেশাল নিড কেয়ার চাইল্ড গুলো আছে, এই ক্ষেত্রে তারা এতটা সচেতন না। সেই ক্ষেত্রে আমাদের সমাজ, আমাদের শিক্ষক, আমাদের গভর্নমেন্ট এবং আমরা যারা কাজ করছি, আমাদের সবারই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা উচিত যে এইসব জায়গাতে যেন আমরা অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারি। থ্যাংক ইউ। তাদের জন্য আসলে অ্যাওয়ারনেস এর কোনো বিকল্প নাই। বিকল্প নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখন ফয়সালের কাছে যেটা নিয়ে আসতে চাই সেটা হচ্ছে ধরেন যে ঠিক আছে আমি বুঝতে পারলাম অ্যাজ এ আ অভিভাবক যে আমার শিশুর প্রতিবন্ধিতা আছে। হ্যাঁ? কথা বলায় ডিলে হচ্ছে, দেরি হচ্ছে বা হাঁটায় দেরি হচ্ছে বা কোনো জিনিস বুঝতে দেরি হচ্ছে সেটা আমি জানলাম। জানার পর আ এরপরে কি ধরনের সহায়তা আ ওই শিশুর জীবনকে বদলে দিতে পারে? অনেক ভালো কিছু করতে পারে? খুব চমৎকার প্রশ্ন আপা। খুব একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে শুরু করি আ এই জায়গাটাতে।
একটা গবেষণার প্রতিবেদনে বলা হচ্ছে যে যদি শিশুদের পিছনে বিশেষ করে তাদের আর্লি ইয়ার্সে আপনি $১ ইনভেস্ট করেন, এটা পরবর্তীতে তার $৭ থেকে $১৩ ইনভেস্টমেন্ট রিটার্ন আসে। তো একটা প্রতিবন্ধিতার ক্ষেত্রে যদি দেখেন, প্রতিবন্ধী শিশুরা অন্যান্য শিশুদের তুলনায় ৭ গুণ বেশি ঝুঁকিতে থাকে পিছিয়ে পড়ার এবং তারা যখন স্কুলে এন্ট্রি করে, তখন অলরেডি ২ বছর পিছিয়ে থাকে অন্যান্য জি। শিশুদের তুলনায়। তো প্রত্যেকটা ক্লাসে সে যদি তার সহপাঠীর তুলনায় ২ বছর করে পিছিয়ে থাকে, তাহলে সে আসলে একটা নির্দিষ্ট সময় পরে সে কিন্তু ঝরে যায় এবং এই প্রবণতা বাংলাদেশে অনেক বেশি। এই জায়গাটাতে আমাদের আসলে আর্লি ইনভেস্টমেন্টটা খুব ইম্পোর্টেন্ট। ফ্যামিলির জায়গা থেকে যদি বলি, তাহলে ফ্যামিলিকে অবশ্যই ওই শিশুর যে চাহিদা রয়েছে, সেই চাহিদা অনুযায়ী তার আ যে অ্যাসিস্টিভ ডিভাইস যদি প্রয়োজন হয়, অ্যাসিস্টিভ ডিভাইস প্রোভাইড করা। যদি তার থেরাপি প্রয়োজন হয়, থেরাপিগুলো নিয়মিত করা এবং অন্যান্য যে সকল সাপোর্ট বা কেয়ার গিভিং যে সাপোর্টগুলো দরকার রেগুলার, সেগুলা সময় মতো নিশ্চিত করা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে আমরা জানি যে বাংলাদেশের সকল পরিবার প্রতিবন্ধী শিশুদের জন্য যে সেবাগুলো দরকার সেটা সবার পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। সেক্ষেত্রে গভর্নমেন্টের বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। আপনারা জানেন বাংলাদেশে প্রায় ১০৩ টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রয়েছে। সেই ইপিআই সেন্টারগুলো রয়েছে। এখান থেকেও কিন্তু যথেষ্ট তথ্য পাওয়া যায় যে এবং প্রয়োজনীয় অ মেডিসিন কিংবা আ যে সকল মেডিকেল যে সকল সেবা দরকার কেয়ার গিভারদের জন্য বা শিশুদের জন্য এটা কিন্তু ওখান থেকে নেওয়া সম্ভব। আর পাশাপাশি সমাজসেবা যে অফিসগুলো রয়েছে সেখান থেকেও অনেক সেবা পাওয়া যায় এবং অ্যাসিড ডিভাইসও অনেক জায়গা থেকে প্রোভাইড করে। তো সেই জায়গাগুলো থেকে যাদের ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো রয়েছে, বিশেষ করে দারিদ্রতার কারণে শিশুদের যে চাহিদাগুলো তারা পূরণ করতে পারছে না, সরকারের দিক থেকে কিন্তু এই সেবাগুলো রয়েছে, তারা নিতে পারে। ওকে। হেকম্যানের যে আ ইয়া গবেষণা সেটা $১ ইনভেস্ট করলে একটা শিশুর পিছনে তাহলে $৭ থেকে $১৩ এটা রিটার্ন আসে, রিটার্ন এটা আসে। একটা। আরেকটা যেটা তথ্য আমি দিয়ে রাখতে চাই সেটা ওয়ার্লড ওয়াইড কিন্তু এই আ ছোট শিশুরা প্রতি ৫ জনে কিন্তু ১ জন করে শিশু আ বিকাশগত বিলম্ব বা বিলম্ব। প্রতিবন্ধিতার শিকার। বাংলাদেশ সরকারের আ সার্ভিসগুলো যেগুলো জি। সেবা কেন্দ্র আছে সেটা সারা দেশে ১০৩ টা ১০৩ টা সেবা এখন আছে কেন্দ্রের এবং মাধ্যমে পরবর্তীতে এটা ৫২০ বা ২৫ টাতে উত্তীর্ণ করার প্রক্রিয়া এটা বাড়বে শুরু আরকি। হয়েছে, আরো হ্যাঁ। বাড়বে। তো প্রতিটি উপজেলা আমার লেভেলে নিয়ে। এটা সম্পর্কিত আরেকটু রিলেটেড আরকি প্রশ্ন আ জানতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে এটা তো সরকারি গেল। হ্যাঁ? ১০৩ টা সেবা কেন্দ্র। বেসরকারিভাবে আ কোনো সংস্থা, সেবা সংস্থা যারা আছে তারা কি অ্যা এটার উপরে এই প্রতিবন্ধিতার শনাক্তকরণ বা সেবা এগুলোর উপরে কাজ করে? আমাদের দেশে কি এরকম আছে? কারা সে এখানে আমাদের বাবা-মারা বা গ্রাম অঞ্চলের অভিভাবকরা যেতে পারে, সেবা নিতে পারে? আ আসলে আ বাংলাদেশের সব জায়গায় সরকারের উপস্থিতি রয়েছে। কিন্তু সব জায়গায় আবার এনজিও বা যারা কাজ করছে স্কুল লেভেলে সবার উপস্থিতি সমানভাবে নেই। আ অনেক প্রতিষ্ঠান রয়েছে শিশুদের নিয়ে কাজ করছে। তার মধ্যে অন্যতম আপনি জানেন যে সিআরপি তাদের একটা বড় রিহ্যাবিলিটেশন সেন্টার রয়েছে যেটা হচ্ছে ঢাকার সাভারে এবং এছাড়াও তাদের আরো অনেকগুলো ব্রাঞ্চ আছে দেশের বিভিন্ন অঞ্চলে। সেখানে প্রচুর আপনার সেবা সেন্টার ভিত্তিক সেবাগুলো নেওয়া যেতে পারে। একই সাথে আ আ সিডিডি কথা আমরা যদি বলি, সেন্টার ফর ডিসেবিলিটি ডেভেলপমেন্ট সিডিডি আমাদেরও প্রচুর কাজ হয় বিভিন্ন ডিস্ট্রিক্টে। আমরা প্রজেক্ট বেস কাজ করি। এবং সেক্ষেত্রে আমরা দেখা যায় আ প্রায় ৩০ থেকে ৩৫ টা ডিস্ট্রিক্টে প্রতি বছরই আমাদের কাজ থাকে এবং সেখানে আমরা শিশু এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বিভিন্ন রকম প্রোগ্রামে তাদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করি। আমরা মূলত তাদেরকে ২ ভাবে সাপোর্ট দেই। একটা হচ্ছে পরিবার এবং প্রতিবন্ধী ব্যক্তিদেরকে এম্পাওয়ার করি। দ্বিতীয়টা হচ্ছে যে সমাজে আ তাদের জন্য একটি ইনক্লুসিভ সিস্টেম যেন তৈরি হয় বা অন্যান্য মানুষেরা যেন তাদেরকে সুন্দরভাবে গ্রহণ করে। সেই জায়গাটাতে সাপোর্ট করি। আর এছাড়া আ আ বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আপনি সেভ দ্য চিলড্রেন আছেন, সেভ দ্য চিলড্রেনও কাজ করে, ইউনিসেফ কাজ করছে। আপা আছে লিটল প্লে স্কুলে। এরকম আরো অনেক স্কুল রয়েছে। আমরা মেনশন করতে পারি সুইট বাংলাদেশ তাদেরও প্রায় ১০০ র উপরে স্কুল রয়েছে। এরকম অনেক আ আ অর্গানাইজেশন রয়েছে যারা শিশুদের নিয়ে কাজ করছে, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে। তো সরকারি এবং বেসরকারি জায়গা থেকে যদি আমরা দেখি, বিশেষায়িত বেশ কিছু স্কুল রয়েছে বাংলাদেশে ১২ টি বিশেষ স্কুল রয়েছে বাংলাদেশ সরকারের। সে জায়গাগুলোতেও হচ্ছে শিশুদের এই সেবাগুলো রয়েছে। আর পাশাপাশি
বেসরকারি পর্যায়ে প্রায় আমরা দেখছি প্রায় ১০০-রও উপরে স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠান এটা কাজ করছে বিভিন্নভাবে। বিভিন্নভাবে। এটা হচ্ছে সরকারি, বেসরকারি সব মিলেই সবাই। সেবাগুলো থাকলে একেক জায়গায় একেক ধরনের সেবা পাওয়া যায়। যেমন আমি আ একটা ছোট অর্গানাইজেশনের নাম জানি ওয়াক ফর লাইফ। ওরা শুধু ক্লাব ওই ফুড যে নিয়ে কাজ ক্লাব করছে। জি। ফুড নিয়ে কাজ করে। তো একেক অর্গানাইজেশনের একেক একেক রকম বিশেষত্ব, কাজ একেক করে। ধরনের সেবা প্রদান করে। সবগুলোই আসলে জরুরি। জি। কারণ সরকারি যে ১০৩ টা সেবা প্রতিষ্ঠান আছে, এগুলো সব সবার জন্য একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে এগুলো কিন্তু বিনামূল্যে বিনামূল্যে। তারা হচ্ছে শনাক্ত করে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইস দেয়, সেবা দেয় বিনামূল্যে। হুম, এই আসলে ওয়ার্ক সেবাগুলো ফর দিয়ে লাইফ থাকে। সম্পর্কে আমার বোনের হাজবেন্ড উনি কাজ করে। যেটা এটা অস্ট্রেলিয়ান একটা প্রতিষ্ঠান ওয়ার্ক ফর লাইফ। ওরা ক্লাব ফুড নিয়ে যেটা কাজ করে। আমাকে মাঝে মধ্যে আ আমার বোনের হাজবেন্ড বলে যে, আমি যদি কোনো এরকম বাচ্চা দেখি তাহলে যেন আমি ৫ টা, ৬ টা, ১০ টা একবারে আমি ওকে যদি ইনফর্ম করি তাহলে ও এসে একবারে সেটা অপারেশনটা করে যাবে। এরকম আমি আমার ইয়েতেই দেখেছি। আমার হাতে আমি কয়েকটা বাচ্চাকে দিয়েছি এবং খুব সুন্দরভাবে তারা হাঁটতে পারছে। হুম। তারা কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছে। ওয়ার্ক ফর লাইফ আমি যতটুকু জানি তারা খুব সুন্দর এবং এটা সম্পর্কে কিন্তু এখন প্যারেন্টস মোটামুটি জানে। যে এখন কিন্তু ভয় পায় না। যে আমার বাচ্চার পা এরকম তাহলে ঠিক হবে। এই এতটুকু কিন্তু তারা বুঝতে পারে যে না আমার বাচ্চাটা হাঁটতে পারবে। হ্যাঁ, অনেক প্রতিষ্ঠানে কাজ করছে। আর আরেকটা কথা আমি ফয়সালের থেকে আমি একটু আগে যেটা বলছিলেন যে ইনভেস্ট করা বাচ্চাদেরকে ইয়েতে। আমি একটা জানি এটা বাইরের কান্ট্রির একটা বাচ্চা। বাচ্চাটার বয়স তখন ছিল ৪ বছর। বাচ্চাটা কথা বলতে পারত না। সেই ক্ষেত্রে ফ্যামিলি যেটা করেছে ও আবার সবকিছু থ্রো করে, ছুঁড়ে ফেলে। ডিভাইস যখন দিয়েছে যে ও এখন কি করবে? ওর তো আসলে কথা বলতে পারছে না। আম আ স্পেশাল বাচ্চা স্কুলেও এখনো দেয়নি। তখন ওরা একটা ডিভাইস দিয়েছে। তো ও ডিভাইসটা খুব মজা পেত এবং ডিভাইসটা থ্রো করত না। আ তখন ওই ডিভাইস খেলতে ও হচ্ছে ও হচ্ছে স্প্যানিশ ছিল। বাচ্চাটা ইংলিশ কথাটা শিখেছে এবং সে ইংলিশের পাশাপাশি ৭ থেকে ৮ টা ভাষা সে ল্যাঙ্গুয়েজ সে শিখে ফেলেছে। তখন যখন তার বয়স ৭ কি ৮ বছর তখন অলরেডি সে ৮-৯ টা ল্যাঙ্গুয়েজ সে পারে। এখন ওই প্যারেন্টস কিন্তু ওকে ওভাবে ওই জায়গাটাতে ইউটিলাইজ করেছে। ওখান হুম। থেকে কিন্তু আর্নিং পয়েন্টটা তার আসছে। তো এখন এইটা ইনভেস্ট করলে কিন্তু সেটা ব্যাক আসে এবং ওই বাচ্চাটা কিন্তু একটা জায়গায় স্কিলটা একটা তৈরি হয়ে গেল। তো এখন আমাদের এইভাবেই সবাইকে এইভাবে এগিয়ে আসতে হবে। ফ্যামিলি, সমাজ, গভর্নমেন্ট সবাইকে। হুম। আ তো আমরা যেটা আরো আ খেয়াল করি সেটা হচ্ছে আ বাবা-মাদের মধ্যে সমাজে আ এরকম একটা আছে, ভুল ধারণা আছে প্রতিবন্ধিতা নিয়ে। হ্যাঁ? তো অনেক বাবা-মাই মনে করে যে আ শিশু এরকম আ দেরিতে বুঝতে পারছে, তাহলে এটা হয়তো আ কোনো কেউ জাদু-টোনা করল কিনা, এটা অনেকে মনে করি। আবার অনেকে কি করে ঝাড়ফুঁক করে। হ্যাঁ। হ্যাঁ? তো অনেক ধরনের এরকম ভুল ধারণা আছে। তো সেলিনা আপা একটু কি বলবেন আ যে কত ধরনের বা কিরকম এরকম ভুল ধারণা আছে আপনার কোনো অভিজ্ঞতা থেকে? আ আপনারা একটু শেয়ার আ করবেন? হ্যাঁ, আমি সরাসরি স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে কাজ করি হচ্ছে ২০০০ উম আ ইয়া ১২ সাল থেকে। আর ২০০৯-১০ এ ছিলাম গ্রামীণফোন আর হচ্ছে বাংলালিংকে চাইল্ডের উপরে ওখানে ইনচার্জ ছিলাম। তা আমার দেখা যেটা আমি দাদা-দাদি পরে যাচ্ছে। আমি হাসব্যান্ড ওয়াইফ এর কথাই বলছি। যে হাসব্যান্ড যদি মনে করে যে না আমার বাচ্চাকে হচ্ছে আ যেতে হবে, একটা ইন্টারভেনশন নিতে হবে। মা রাজি না। আবার মা যদি করে বাবা রাজি না। হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে কিন্তু এইটা আছে। ভুল বোঝাবুঝি। এটা ভুল বোঝাবুঝি আছে এবং যখন হাসব্যান্ড ওয়াইফ একসাথে হলো যে ঠিক আছে আমার বাচ্চাকে একটা ইন্টারভেনশন দরকার। সেই ক্ষেত্রে দেখা যায় কি ব্যারিয়ার হিসেবে কাজ করছে দাদা-দাদি কিংবা নানা-নানি। আপা আমার জানা মতে এমনও ফ্যামিলি আছে হাই এডুকেটেড ফ্যামিলি যে বাচ্চাটিকে বলছে সরাসরি এই টার্মটা ইউজ করছে যে ও তো পাগল। এই কথাটা ইউজ করছে। যেখানে আমরা সরি আমরা এখনো বারবার করে প্রতিবন্ধী বলছি। আমরা কিন্তু এই টার্মটা ইউজ করি না এখন। আমরা যেটা বলি হ্যাঁ, ইংলিশে হোক আর যেটাই হোক আমরা বলি স্পেশাল কেয়ার নিড চাইল্ড কিংবা
বিশেষ মানে ওটা কি পালন করা বাচ্চা এইভাবে আমরা কথাটা বলি। সেইখানে প্রতিবন্ধীর ওই জায়গাটা সে বলছে ও বাচ্চাটা তো পাগল। তা আর আবার অনেকে কিন্তু হাইড করছে। আনতে চাচ্ছে না। মানে আ যতটুকু পর্যন্ত মানুষকে না জানানো যায় আমার বাচ্চাটার এই এরিয়াটা আছে কিংবা সে কথা বলতে পারছে না কিংবা সে হাইপার কিংবা সে কিছুটা পিছিয়ে আছে এগুলো অন্যদের কাছ থেকে সেটা লুকাচ্ছে। এই জায়গাটা কিন্তু আমরা অনেক দেখছি। অনেক। এবং আমরা এ ব্যাপারে আমরা কিন্তু প্রত্যেক মিটিংয়ে আমাদের মান্থলি মিটিং হচ্ছে, আমাদের ৩ মাসে মিটিং হচ্ছে, গ্রুপ মিটিং হচ্ছে। তখন কিন্তু আমরা যে প্যারেন্টসটা খুব হেল্পফুল দাদা-দাদি সবাই, তাদেরকে আমরা একটা মডেল হিসাবে রেখে আরেকজনেরকে দেখাচ্ছি। এই জায়গাটাতেও কিন্তু আমরা কাজ করছি। যে দেখেন ইনি কিন্তু আসছে। আমরা বহু বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়েছি আপা। আমি জানি না আমি কিভাবে এই বাচ্চাদেরকে আমরা কিভাবে কাজ করেছি এই হাইপার বাচ্চা যে কথা বলতে পারছে না, ফ্রেন্ড করতে পারছে না, বিহেভিয়ার ইস্যু আছে, ডুলিং পড়ছে। সেই বাচ্চাকে আমরা কিভাবে কাজ করেছি এবং এই স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, এবিএ থেরাপি এর মাধ্যমে কিন্তু সেই বাচ্চাটাকে স্কুলে যাচ্ছে। এবং আমার সবচাইতে খুব ভালো লাগে আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশের ঢাকার বড়, বড় ভালো, ভালো ক্যান পাবলিক স্কুল, স্কলাস্টিকা, সানবিম এইসব জায়গায় আমাদের বাচ্চাগুলো পড়ছে এবং তারা ভালো করছে। তাহলে ওই যে তাদের যে ভুল বোঝাবুঝি এটা হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অভিভাবক পর্যায়েও আছে, দাদা-দাদি পর্যায়েও আছে, আ স ইয়ে রিলেটিভসদের মধ্যেও আছে। রিলেটিভস এর মধ্যেও থাকে। আবার হচ্ছে সামাজিকভাবেও কিছু আ ভুল বোঝাবুঝি থাকে। সামাজিকভাবে তো হ্যাঁ, আছেই। অবশ্যই। সামাজিকভাবে তো যে সিগমা যেটা আমরা বলি, স্টিগমা যে হুম, রিডিউস করতে হবে, এটা কমাতে হবে, বুলিংটা কমাতে হবে এবং তাদের রেসপেক্ট করতে হবে যে হ্যাঁ, মেনে নেওয়া যে হ্যাঁ, এই বাচ্চাটা আমাদেরই বাচ্চা, আমাদের সমাজের বাচ্চা। এই বাচ্চাটা কিভাবে এগিয়ে যায়, আমরা সবাই মিলে এই বাচ্চাটাকে আমরা সেই জায়গাটাতে নিয়ে হুম। যাই। এইজন্য অনেক সময় বলে যে প্রতিবন্ধিতা আ যার সমস্যা তার চেয়ে সমাজের সমস্যাটা বেশি। হ্যাঁ? আমরা অ্যাকসেপ্ট করতে চাই না হুম, সমাজ হুম। থেকে, তাই না? ওকে সব জায়গায় নিতে পারি নিতে না, নিতে চাই না, নিতে পারি নিতে না। পারি কারণ না। অনেকে হ্যাঁ, এটা ভালো চোখে দেখে না। দেখে না। হুম? হ্যাঁ। আমারও এরকম অভিজ্ঞতা আছে। আমার ননদ আমার সাথে প্রায় ২২ বছর ছিল, তারও প্রতিবন্ধিতা ছিল। হয়তো ধরেন যে বিয়ে-শাদির অনুষ্ঠানে, কোনো জন্মদিনের অনুষ্ঠানে অ্যা সব জায়গায় কিন্তু অ্যাকসেপ্টেড ছিল না। যেমন আমরা যারা আ এই যে এনজিওতে কাজ করি, ইন্টারন্যাশনাল এনজিওতে বা লোকাল অর্গানাইজেশনে কাজ করি, যারা এই বিষয়টা নিয়ে কাজ করি, তারা সচেতন। হুম, হুম, তারা কিন্তু ওকে নিয়ে গেলে ওয়েলকাম করত। হ্যাঁ? হুম, হুম। কিন্তু অন্যান্য জায়গায় ধরেন যে একটু আত্মীয়স্বজন হাই-ফাই অ সেখানে কিন্তু বিরক্ত হ্যাঁ, কিংবা বিরক্ত। এটা হুম, হ্যাঁ, হুম, ওকে হুম। নিয়ে গেলেই ওর দিকে একটু কেমন করে কেমন তাকাতো। থাকে? হ্যাঁ? হুম, কারণ ওর তো হচ্ছে গেলে হয়তো খাবারের বিয়ের অনুষ্ঠানে, হ্যাঁ, হ্যাঁ, খাবারের জায়গায় হয়তো তাদের দেখা গেল একটা খাবারের প্লেটটা প্রতি এগিয়ে একটা দিতে চাহিদা হয়, থাকে। এগিয়ে দিতে হয়। এগিয়ে রাইট। দিতে হয়। একটু যত্ন করে হয়তো সহযোগিতা হ্যাঁ, লাগে। হ্যাঁ, হ্যাঁ, সহযোগিতা লাগে। হ্যাঁ। বিশেষ কোনো এই কিছুর জিনিসটা জন্য কিন্তু আশেপাশের লোকজন কেমন করে অন্যভাবে তাকায়। তাকায়। হ্যাঁ। তাহলে কিন্তু ওর সমস্যার চেয়ে সমাজের সমস্যাটাই আমি দেখি মনে হয় যে বেশি। তো এই অবস্থাগুলো থেকেই কিন্তু আরো বেশি ভুল ধারণাটা আরো বেশি, বেশি বেশি। প্রকট হয়ে যায়। হ্যাঁ? এটা আমি একটু রিডিউস করে। আপনার সাথে একটুখানি বলি। আমরা এই ধরনের কিছু বাচ্চা নিয়ে আমরা কাজ করি। যেটা হচ্ছে আমাদের একটা বাচ্চা ইয়ালে পড়ে, এখনো ক্লাস 7 এ পড়ে। ওকে যখন আমরা পেয়েছিলাম, ও মোবাইল পেলে কিংবা দোকান দিয়ে পাশ দিয়ে যাচ্ছে, ও কান্না করবে, এত চিৎকার করছে সে শুয়ে পড়তো। এবং বাবা-মাকে নিভাস মানে ওই মোবাইলটা কিনেই দিতে হতো। পরে আমরা যেটা করেছি কি আমরা কিন্তু ওই বাচ্চাটাকে নিয়ে আমরা দোকানে গিয়েছি এবং আগের থেকে দোকানে বলে দিয়েছি, "এরকম একটা বাচ্চা আসবে, আপনাদের সহযোগিতা দরকার।" শুয়ে যাবে। এখানে আমাদের 1 আওয়ার 2 আওয়ার্স লাগতে পারে। আমরা কিন্তু সেভাবে প্রিপারেশন নিয়ে গেছি এবং আমরা ওই দোকানটাতেই বলেছি যে, "আপনাদের এই সময় যে কাস্টমারগুলো আসবে, আমরা আপনাদের টয়স কিনবো। কিন্তু আমাদেরকে সময় দিতে হবে।" আমরা কিন্তু এভাবে কাজ করেছি। এভাবেই আসলে সমাজে সবাইকে এগিয়ে আসতে হবে। জি, থ্যাংক ইউ। অনেক সুন্দর কথা বলার জন্য। আ ফয়সাল আপনি তো একদম ফিল্ড পর্যায়ে অনেক কাজের অভিজ্ঞতা আছে। তাছাড়া আ বিভিন্ন আ প্রতিষ্ঠানের সাথেও যোগাযোগ আছে, বাবা-মাদের সাথে যোগাযোগ আছে। এরকম কি কোনো অভিজ্ঞতা আছে যে শিশু তার হচ্ছে অ্যা সময় মতো যে সহায়তা এটা পেয়েছে, পাওয়ার পরে তার জীবনটা বদলে গেছে, অনেক ভালো কিছু হয়েছে, সাকসেস কিছু হয়েছে। এ
আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন। ধন্যবাদ আপা। এরকম অভিজ্ঞতা আসলে অনেক। আ যেহেতু অনেক আ হলেই ভালো। অনেকটা হ্যাঁ, এমন কেন তাই বলছি? না? সেটাই। কাজ করছি ২০১৪ সাল থেকে। সে সময় যদি আমি ওই সময়কার কিছু ঘটনা বলি, তাহলে এখন গিয়ে আমরা চেঞ্জ গুলো দেখতে পাচ্ছি। প্রজেক্ট শেষ হয়ে গেছে। কিন্তু শিশুর লাইফ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এত হ্যাঁ, সময়। আমরা যেটা শুরু করেছিলাম ওই সময় ডেভ চাইল্ড ওয়ার্ল্ড এর সহযোগিতায় আমরা প্রজেক্ট বাস্তবায়ন করেছিলাম ৩ টা এসিডি সেন্টার। এটা চট্টগ্রাম, ঝিনাইদহ এবং ঢাকা সাভারে। তো এই সময় আমরা বেশ কিছু শ্রবণ প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করেছি। আপনারা জানেন যে প্রতিবন্ধী শিশুদের ভেতর থেকেও কিন্তু অনেক প্রতিবন্ধী শিশুরা রয়েছে যারা অন্য তুলনায় পিছিয়ে, অন্যান্য প্রতিবন্ধী শিশুর তুলনায় পিছিয়ে আছে। তার মধ্যে শ্রবণ প্রতিবন্ধী শিশুরা অন্যতম। বিশেষ করে তাদের সাথে যারা যোগাযোগ করতে পারে না। আ পরিবারের মানুষেরা যোগাযোগ করতে পারছে না, স্কুলের টিচার যোগাযোগ করতে পারছে না, তার সহপাঠীরা যোগাযোগ করতে পারছে না। তো আমরা চেষ্টা করেছিলাম এই ব্যারিয়ারটা ব্রেক করার জন্য। আমরা পরিবারকে, বাবা-মাকে সাইন ল্যাঙ্গুয়েজ আ তাকে শিখিয়েছিলাম তাদেরকে। আমরা শিশুকেও কিছুটা আপডেট করেছিলাম কিছু সাপোর্ট দিয়ে যেন সে নতুন শব্দ শিখতে পারে। তার কমিউনিকেশনটা যেন ইজি হয়। আবার স্কুলের টিচারদেরকে এবং সহপাঠীদেরকে আমরা সাইন ল্যাঙ্গুয়েজের কোর্স করিয়েছিলাম। তো এটার যে রেজাল্ট ছিল এটা আসলে কি বলবো ফ্যান্টাস্টিক। আ আমরা আ ওই সময় যে শিশুদেরকে নিয়ে শুরু করেছিলাম আ তখন এরকম কিছু উদাহরণ সব জায়গাতে আছে। আমি চট্টগ্রামের উদাহরণটা দিতে পারি। কারণ ওখানে আমরা আনোয়ারাতে কাজ করেছিলাম একদম প্রত্যন্ত এলাকাতে। তো সেই জায়গাটাতে আ যেখানে গ্রামের কোনো আ শ্রবণ প্রতিবন্ধী শিশু প্রাইমারি পাস করেনি, তখন আমাদের অনেক শিশু যারা আমাদের সিটি সেন্টার থেকে বেরিয়ে গেছে, প্রাইমারিতে এনরোল করেছে এবং পরবর্তী স্কুলগুলোতে আমরা সাপোর্ট দিয়েছি, তারা সবাই স্কুল পাস করে গেছে। তাদের ভিতর থেকে এখনো অনেকে আ বেরিয়ে এসেছে এবং হাই স্কুল থেকে এখন গিয়ে তারা বিভিন্ন রকম ন্যাশনাল লেভেল যে কলেজগুলো রয়েছে সেখানেও এন্ট্রি করেছে। তারপরে ডিগ্রি পড়ছে। বাহ! তো এই যে মানে ওভারকাম গুলো হয়েছে প্রত্যেকটা স্টেজে আমরা কিন্তু শুরু করেছিলাম ইসিডি থেকে। ইসিডিতে আমরা তাকে সাপোর্ট করেছি, ইনভেস্টটা ওখানে করেছি। পরবর্তীতে স্কুলগুলোতে আমরা ইনক্লুসিভ এডুকেশন এর যে ফ্যাসিলিটিস গুলো বা এই অ্যাওয়ারনেস গুলো যেগুলো দরকার, আমরা টিচারদের সাথে সেই কাউন্সেলিং করা, তাদের ক্যাপাসিটি গুলো ডেভেলপ করা, কমিউনিকেশন যে স্কিল গুলো ইমপ্রুভ করা দরকার শিক্ষক এবং অন্যান্য শিক্ষার্থীদের এবং একই সাথে তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করার জন্য যে কাজ করেছিলাম। তো এটাতে করে যেটা হয়েছিল আপা একটু আগে স্টিগমার কথা বলেছিলেন। সামাজিক যে প্রথাগুলো রয়েছে, কুসংস্কারগুলো রয়েছে, যেগুলো শিশু এবং পরিবার নানাভাবে আ আ এক্সপেরিয়েন্স করে এবং আস্তে পিছিয়ে যায়। তো আমরা সেগুলো নিয়েও কাজ করেছি। তো একটা সময় এটা রিডিউসড হয়েছিল। এবং আমরা আ একটা ৩ বছর একটা কাজ করেছিলাম ওখানে। তো যেটা দেখা গেছে আ ১ম ৩ বছরের দিকে আ একটা ফ্যামিলি তাদের ওখানে ২ টা টুইনস ছিল। মানে যমজ শিশু। তারা কোনোভাবেই আমাদের ইন্টারভেনশন এ আসেনি। ২ জন শিশুই শ্রবণ প্রতিবন্ধী। তো এই ২ জন আমরা দেখেছি যে আ তারা বলছে ওরা ওদের জিনের আঁচড় করেছে এবং তারা হুজুরের ঝাড়ফুঁক নিচ্ছে বা ওঝার কাছে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, পানি পড়া বিভিন্নভাবে যেটা করে আরকি ট্র্যাডিশনাল। তো এই প্র্যাকটিস গুলোর ভিতর তারা ছিল এবং তারা কখনোই আমাদের ইন্টারভেনশন গুলোতে আসেনি। পরবর্তীতে দেখা যাচ্ছে তাদের প্রতিবেশী অন্যান্য যে সকল শ্রবণ প্রতিবন্ধী শিশু ছিল, তারা আস্তে ডেভেলপমেন্টালি তাদের যে ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো রয়েছে এবং স্কুলের যে কম্পিটেন্সিস গুলো রয়েছে, প্রত্যেকটা ক্লাস ভিত্তিক তারা এটা কিন্তু অ্যাচিভ করতেছে এবং কোনো ক্ষেত্রে আমাদের এরকম রেকর্ড ছিল তারা একটা সময় গিয়ে এ প্লাসও পেয়েছে বাহ! ক্লাস 5 এ। তো এটা ওরকম অনেক বেশ অনেকগুলো এক্সাম্পল ছিল। তো এইরকম জায়গাগুলোতে আমরা যখন একটা সময় গিয়ে ১৪ সালের পরে গিয়ে করোনার পিরিয়ডে আসলাম। আমরা প্রজেক্ট শেষ হয়ে গেছে, নতুন প্রজেক্ট নিয়েছি। আবার তাদেরকে কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। করোনা পিরিয়ডেও আমরা দেখেছি যে এই চেঞ্জটা আ ফ্যামিলি বুঝতে পেরেছে। বাহ! এবং এই যে নিড গুলো যে আসলে সময় মতো অ্যাড্রেস করা জরুরি। এই সময় ফ্যামিলি রিয়ালাইজ করার কারণে যেটা হয়েছে আমাদের উপরে বার্ডেনটা অনেকটা কমে গেছে। ফাইন। তখন অনেক পরিবার থেকে রিকোয়েস্ট আসলো যে, "আপনারা যে সাপোর্টটা শিশুদেরকে দিচ্ছেন, আপনারা আমাদেরকে প্রশিক্ষিত করেন। আমরা যেন আমাদের শিশুকে সেই সাপোর্টটা দিতে পারি।" বাহ! এবং আমরা ওই সময়ে আমাদের প্রজেক্টের অ্যাপ্রোচটা চেঞ্জ করি। আমরা এসিডি সেন্টার থেকে সরাসরি চলে যাই হচ্ছে প্যারেন্টসদের নিয়ে প্যারেন্টস গ্রুপ করি এবং সেই প্যারেন্টস গ্রুপের মাধ্যমে আমরা প্যারেন্টসদেরকে ট্রেন আপ করি। যেন তারা নিজেদের শিশু এবং অন্যান্য শিশুদেরকে সাপোর্ট করতে পারে। এইটা হচ্ছে একটা মানে ম্যাজিক্যাল ট্রানজিশন ছিল এই সময়টাতে এবং অনেক প্যারেন্টস এখনো পর্যন্ত তাদের শিশুকে কিন্তু সাপোর্ট করে যাচ্ছে। প্রজেক্ট শেষ হয়ে গেছে। কিন্তু প্যারেন্টসরা কিন্তু রয়ে গেছে। কমিউনিটি লেভেলে এই যে সাস্টেইনেবিলিটি যে জায়গাগুলোতে স্কুলগুলো রয়ে গেছে, শিশুরা এগিয়ে যাচ্ছে। তো এরকম এটা প্রচুর সাকসেস রেট রয়েছে। এটা থ্যাংক ইউ। খুবই ভালো লাগলো শুনে আ যে এই শ্রবণ প্রতিবন্ধী শিশু তার আ সময় মতো সাপোর্টটা পাওয়ার জন্য
সহায়তা পাওয়ার ফলে সে কলেজ লেভেল পর্যন্ত পড়াশোনা করতে পারছে। না হলে হয়তো সে এই এডুকেশনটা না পেলে তার জীবনটা কিন্তু ওখানেই থেমে যেত। থেমে যেত। থেমে যেত। এর ফলে যেটা হতো সেটা হচ্ছে তার নিজের জন্য নিজের জীবনেও ওটা একটা বার্ডেন হতো। ফ্যামিলির জন্যও একটা বার্ডেন হতো। আল্টিমেটলি আসলে সমাজ রাষ্ট্রের জন্য আসলে একটা বার্ডেন হয়ে বার্ডেন দাঁড়াতো। হয়ে হুম। যেত। তো ধরেন যে আ মানুষকে সম্পদে পরিণত করা এটা কিন্তু ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্ট। সেক্ষেত্রে আর্লি মানে শনাক্তকরণটাও জরুরি। তার সাথে, সাথে তার জন্য টাইমলি সেটা হ্যাঁ, ইন্টারভেনশনটা পদক্ষেপ নেওয়া, নেওয়াটা পদক্ষেপ হ্যাঁ, নেওয়াটাও জরুরি। কার্যকরী পদক্ষেপ নেওয়া নেওয়াটাও জরুরি। জরুরি। তাহলে কিন্তু সে সমাজের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য একটা হচ্ছে অনেক অবদান রাখতে পারবে। হ্যাঁ? খুবই ভালো লাগলো যে এরকম অনেক সাকসেস স্টোরি আছে। হ্যাঁ, আমরা চাই যে এইরকম সাকসেস স্টোরি আরো বেশি হোক। হুম? একদম আ যাতে কোনো শিশুই এখান থেকে বিশেষ করে পিছিয়ে না যাদের পড়ে। প্রতিবন্ধিতা আছে তারা বাদ না পড়ে। হ্যাঁ? তো আমি আপা আপনার কাছে একটু আসতে চাই। সেটা হচ্ছে আ দেশের সব বাবা-মার জন্য আ আ আপনি কি পরামর্শ দিতে চান? যদি সারা দেশের জন্য যে বাবা-মারা আছে যাদের এরকম শিশু আছে, যাদের বিকাশগত বিলম্ব আছে বা প্রতিবন্ধিতা আছে, তাদের জন্য আপনার বার্তাটা কি হবে? আমার ১ম বার্তাটাই হবে হচ্ছে ওয়েট করা না। মানে অপেক্ষা করা যাবে না। যখনই আমি দেখলাম যে না আমার বাচ্চাটা কথা বলছে না, তখন সাথে সাথেই বিশেষজ্ঞের সাথে কাছে যেতে হবে এবং সেটা মানে ইন্টারভেনশনটা নিয়ে নিতে হবে। যে আমার এখানে প্রশ্নের মধ্যেই আমার উত্তরটা আমি দিব যে ১ম এ শনাক্তকরণ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে এবং তারপরে সর্বোচ্চ যে ওকে কি ট্রিটমেন্টে আনা যায়, কি থেরাপিতে দেওয়া যায়, সেইখানে আমার নিতে হবে। এইটাই আমি পরামর্শ দেব। আ ফয়সাল তুমি মানে শেষ যে কথাটা সেটা হচ্ছে শিশুর সর্বোত্তম আরকি আ বিকাশ নিশ্চিত করতে গেলে আ তার পরিবার, বিদ্যালয়, আ সমাজ এবং রাষ্ট্র আ পক্ষে কি আহ্বান থাকবে? আমার আহ্বান থাকবে আপা এভাবে যে আসলে পরিবার আ যখন দেখছে যে তাদের ঘরে একজন শিশু আছে যার প্রতিবন্ধিতা রয়েছে। আবার বলেছেন যে যখনই তাকে আইডেন্টিফাই করা হোক, তাকে মানে ইমিডিয়েটলি তার সাপোর্টটা যে তার যে বৈচিত্র্যতা রয়েছে, তাই না? এই বৈচিত্র্যতা অনুযায়ী তার সাপোর্টটা মানে নিশ্চিত করতে হবে প্রথমত। অ্যাকসেপ্ট করা। পরিবারের দিক থেকে এই জিনিসটা অনেক পরিবার মেনে নিতে পারে না। যে কারণে তারা অনেক সময় লুকিয়ে রাখে। এই লুকিয়ে রাখার প্রবণতাটাকে বেরিয়ে আসতে হবে। আ এটা হচ্ছে পরিবারের দিক থেকে যে জায়গাটা দরকার যে তার যে সময়মতো যে সাপোর্টটা দরকার সেটা যেন নিশ্চিত করে। একই সাথে এই বৈচিত্র্যটাকে অ্যাকসেপ্ট করা এবং শিশুর অধিকারগুলো নিশ্চিত করা। পরিবারের ভিতর থেকে যে অধিকারগুলো রয়েছে বৈষম্য না করা, তাকে তার হেলথ, এডুকেশন অন্যান্য যে সকল সাপোর্টগুলো দরকার হয় একটা সময়ে সেগুলো যেন নিশ্চিত করা যায়। প্রতিবন্ধী শিশু বিধায় তাকে আমি স্কুলে দিব না। এটা যেন না হয়। ঠিক আছে? কিংবা তাকে আমি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করছি বা অন্যভাবে তাকে আমি আ অন্য শিশুর তুলনায় আমি তার যে অধিকারগুলো রয়েছে সেগুলো থেকে বঞ্চিত করছি। এটা যেন না করা হয়। পরিবার যেন তার পাশে থাকে সবসময়। এটা একটা বড় বিষয়। পরিবারের পাশাপাশি আমরা যদি একটু সমাজের দিকে দেখি, সমাজে কিন্তু আমাদের বড় একটা গ্রুপ রয়েছে বা মানুষ রয়েছে যারা তাদেরকে ভিন্ন চোখে দেখে। যে ওকে দেখে হবে না। ওর পেছনে এত ইনভেস্ট কেন করবা তোমরা? তার থেকে বরং তুমি অন্য শিশু রয়েছে তার পেছনে ইনভেস্ট করে এরকম পরামর্শ প্রচুর মানুষ দিতে পারে। তো সেই বিষয়গুলো যেন মানুষের ভিতর না থাকে এবং তারাও যেন বিশ্বাস করতে পারে যে না প্রতিবন্ধী শিশুরাও অন্য শিশুদের মতো এগিয়ে যেতে পারে যদি তার সঠিক সময়ে সঠিক সার্ভিসটা পায়, সঠিক সহযোগিতাটা তার যে সহায়তাটা দরকার সেটা যেন সে পায়। এটাও সমাজের দিক থেকে আমাদের সচেতনতা বৃদ্ধি করা এবং আ এক্সাম্পল গুলো তাদের সামনে তুলে ধরা যে শিশুগুলো অলরেডি সাকসেস করেছে এবং অন্যান্য শিশুদের তুলনায় সামনে এগিয়ে এসেছে তার সাথে এসেছে। তাদেরকে তাদের সামনে নিয়ে আসা যেন তারা বুঝতে পারে তাদের যে ভুলটা রয়েছে যে অন্যান্য প্রতিবন্ধী শিশুরা অন্যান্য শিশুদের মতোই আ এগিয়ে আসতে পারে এবং তারা সমাজের সকল উন্নয়নে অংশগ্রহণ করতে পারে। রাষ্ট্রের কাছে যে জায়গাটা বলব সেটা হচ্ছে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। দেখেন আমরা নতুন কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার পক্ষে নয়। বরং আমাদের এক্সিস্টিং যে সেটআপ গুলো রয়েছে, আমাদের কমিটি লেভেল থেকে যদি শুরু করি ইউনিয়ন লেভেলে, কমিটি লেভেলে একেবারে আমাদের ইপিআই সেন্টার গুলো রয়েছে। আমাদের কমিউনিটি ক্লিনিক রয়েছে, উপজেলা স্বাস্থ্যসেবা, উপজেলা আ আ স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।
এছাড়াও সমাজসেবার যে আ ১০৩টি ইউনিটের কথা বলেছিলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, এরকম আরও প্রতিষ্ঠান রয়েছে বা সরকারি সেটআপ রয়েছে, যেগুলোকে কাজে লাগিয়ে আমরা এই শিশুদের আর্লি স্ক্রিনিংটা করতে পারি। এই আর্লি স্ক্রিনিং এর জন্য আমাদের যে জিনিসটা দরকার একটা কোঅর্ডিনেশন। এই সেটআপটা কিন্তু বর্তমানে বাংলাদেশে নেই। প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু আলাদা, আলাদা কাজ করছে। এবং এই জায়গাটাতে সরকারের জায়গাতে আমাদের যে আহ্বান থাকবে যে একটা আ কি বলা যায় ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম যদি করা যায়, গভর্নমেন্টের অলরেডি একটি আ আ ডিজিটাল ডেটাবেস রয়েছে। সেটার সাথে যদি কানেক্ট করে এই প্রত্যেকটি সেন্টারে ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কমিউনিটি ক্লিনিক, ইপিআই সেন্টার সবগুলোতে যেখানেই যে শিশু যাক না কেন তার একটা ইউনিক আইডি নাম্বার থাকবে এবং ওই আইডি নাম্বার ধরেই তার স্ক্রিনিংগুলো যে যেখানে দেখছে প্রাইমারি স্ক্রিনিংগুলো যদি কমিউনিটি ক্লিনিকে করে ফেলে, পরবর্তীতে হয়তোবা তাকে রেফারেলের মাধ্যমে অন্য জায়গায় টারশিয়ারি বা অন্যান্য জায়গায় সাপোর্ট করতে পারে। আপনি জানেন গভর্নমেন্টের ৩৫ টা হচ্ছে আ আ আ কি বলা যায় শিশু বিকাশ কেন্দ্র রয়েছে। এখানে কিন্তু প্রচুর শিশুরা যাচ্ছে এবং স্ক্রিনিং তাদের অনেক রকম সেবা রয়েছে, সেই সেবাগুলো গ্রহণ করছে। এই সেবাগুলো পাওয়ার ক্ষেত্রে সহজ হবে। আবার হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে যে হসপিটালগুলো রয়েছে, এখানেও কিন্তু এই সেবাগুলো এভেইলেবল বা অনেক জায়গাতেই দেওয়া সম্ভব। এই জায়গাগুলোতে আসলে একটা কোঅর্ডিনেশন দরকার। হ্যাঁ। সরকারের দিক থেকে আমাদের এই আহ্বানটা থাকবে যেন প্রতিটি শিশুই যে সেন্টারে যাচ্ছে না কেন, সেখানেই যেন তার ওই ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো এটলিস্ট একবার করে চেক করে দেখা হয় যে সে ওই সময় তার যে মাইলস্টোন অ্যাচিভ করা দরকার সেটা সে করতে পেরেছে কিনা। যদি না পারে তাহলে তার জন্য রেফারেলের ব্যবস্থা করা এবং এই রেফারেল পাথওয়েটা একটা সিস্টেমেটিক ওয়েতে হওয়া উচিত। থ্যাংক ইউ। খুবই সুন্দর আ করে বলেছেন যে সরকারি পর্যায়ে আ খুব ছোট বয়সেই শনাক্তকরণটা খুবই জরুরি। তো একটু সুযোগ নিতে চাই আমি এটা যে আ সমাজসেবা অধিদপ্তর থেকে এই শিশুদের প্রতিবন্ধিতার যে আ জরিপটা এটা করে। আ আর হচ্ছে আ আ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হচ্ছে প্রতিবন্ধী আ আ আ ফাউন্ডেশন যেটা আছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, তারা হচ্ছে আ আ ওই সাপোর্টটা দেয়। হ্যাঁ? ডিভাইস সাপোর্ট অন্যান্য যতগুলো জি। সাপোর্টটা দেয় ওই ১০৩ টা কেন্দ্রের মাধ্যমে। তো আমার যেটা আ অনুরোধ আরকি রাষ্ট্রীয় পর্যায়ে সেটা হচ্ছে আ এই স প্রতিবন্ধী আ মানুষের জন্য যেটা জরিপটা করে সেটা করে। কিন্তু সেটা কিন্তু হয়ে যাওয়ার পরে, ঘটনাটা ঘটে যাওয়ার পরে। তো যেটা হচ্ছে আহ্বান থাকবে সেটা হচ্ছে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের পক্ষ থেকে বা আমি সেভ দ্য চিলড্রেন এ কাজ করি সেখানের পক্ষ থেকে যেটা সেটা হচ্ছে ঘটে যাওয়ার আগে থেকেই, হ্যাঁ? ঘটনা ঘটে যাওয়ার আগে থেকেই স্ক্রিনিং করা যেটা শনাক্ত করা। শনাক্ত করার আ জন্য। আ ফয়সাল যেটা বললেন, যদি খুব ছোট বয়সে এটা শনাক্ত করা যায়, তাহলে অল্প সমস্যাতেই যদি শনাক্ত করা যায় তাহলে কিন্তু খরচ কম হয়। অল্প কিছু অ্যাডভাইস, কাউন্সেলিং, ব্যায়াম, হ্যাঁ? হুম, বা অ সহজ কিছু ডিভাইস দিয়েই কিন্তু এটা প্রবলেমটা সলভ করা যায়। তাহলে পরবর্তী পর্যায়ে ক্রনিক হচ্ছে না, খরচটা হুম। কমে যাচ্ছে। ক্রনিক হলেই তো হ্যাঁ, খরচ বেড়ে হ্যাঁ। যাচ্ছে। হ্যাঁ, খরচ তো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সেজন্য আহ্বান থাকবে যেটা বলল যে আর্লি স্ক্রিনিং যেটা খুব হুম, ছোট বয়সেই হুম, জন্মের পরপরই সেটা সমাজসেবা অধিদপ্তর হোক, সেটা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হোক, হেলথ ক্লিনিক হোক, হুম, হসপিটাল হোক, হুম। যেখান থেকে হোক। ছোট বয়সেই নিশ্চিত যাতে করতে হবে আর্লি এটা। হ্যাঁ, অল্পতেই অল্পতে। এটা হচ্ছে ডিটেক্ট আমার করা, আরেকটা জিনিস মনে আইডেন্টিফাই হয় করা। যেটা ওই যে ফয়সাল যেটা বলল যে আমাদের ৩৫ টা শিশু বিকাশ আছে। এখন এটা তো হচ্ছে সকাল থেকে ২ টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে এবং এরা আমি দেখেছি পিজি হাসপাতালে এত সিরিয়াল থাকে এবং সিঁড়িতে একেকটা সিঁড়িতে ৩ জন ৪ জন করে বসে থাকে এবং তারা দূরের থেকে আসে পুরো খাবার সাথে নিয়ে আসে হুম। এবং খুব একটা মানে অ্যাডজাস্টেড একটা রাইট। তৈরি হয়ে যায়। তো এখন যদি সরকার ওই জায়গাটাতে হয়তো হয় তাদের টাইমটা বাড়িয়ে দিয়ে ৫টা পর্যন্ত করা কিংবা আমরা যারা প্রাইভেট অর্গানাইজেশনে আছি সেইখানে থেরাপিস্টের যে থেরাপি কস্টটা হুম, প্যারেন্টস কিন্তু পারে না। রাইট। কারণ আমি মানে ৩ মানে নিম্ন মধ্যবর্তী এবং উচ্চবিত্ত যদি আমি বলি ৩ জনের জন্যই কিন্তু এটা খুবই মানে জি। তাদের প্রবলেম। এরা কস্টটা তারা বেয়ার করতে পারে না। হ্যাঁ, আমার ওই জায়গাটাতে সরকারের কাছে যে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের মাধ্যমে আমার পক্ষ থেকে একটা ইয়ে থাকবে যে যদি সরকার এই জায়গাটাতে এগিয়ে আসে।
যে তাদের হয় একটু টাইম বাড়িয়ে শিশু বিকাশে করা কিংবা প্রাইভেট অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশন করে যে থেরাপি কস্টটা যদি একটু কমিয়ে দেয়, কমিয়ে দেয়। হ্যাঁ। তাহলে আমরা কিন্তু এটা খুব সহজে সেবাটা দিতে পারি আরকি। হুম। আমি একটু যোগ করতে চাই হ্যাঁ। আপনার সাথে। হুম। সেটা হচ্ছে যে ৩৫টা শিশু বিকাশ কেন্দ্র আমাদের শিশুদের জন্য যথেষ্ট নয়। না। এটা আসলে উপজেলা লেভেল পর্যন্ত আমাদের যাওয়া উচিত, নিয়ে যাওয়া উচিত। উপজেলা লেভেলে যে হেলথ কমপ্লেক্স রয়েছে, যদি তার সাথে আমরা যদি একটা করে এরকম শিশু বিকাশ কেন্দ্র সংযুক্ত করতে পারি, তাহলে আমাদের অনেক শিশু এরকম যে পিছিয়ে পড়ার জায়গা থেকে আস্তে, আস্তে সামনের দিকে এগিয়ে আসবে। তো হুম। এটা আমার কাছে মনে হয় এটার গুরুত্বপূর্ণ মেসেজ আমরা হ্যাঁ। দিতে পারি। এটা আবার বাংলাদেশে যেটা সেটা হচ্ছে আমি কাজ করতে যেয়ে আমার যেটা অভিজ্ঞতা হলো, এক হলো বাবা-মাদের তো একটা সচেতনতার অভাব আছে, জানে না। এবং কোথায় যাবে এই যাবে, হ্যাঁ। তথ্যটা তারা এই তথ্যটাও তাদের কাছে নেই। সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে কিন্তু আমাদের কিন্তু আ যে টুলটা যেটা দিয়ে আমি শনাক্ত করব, জি। এরকম অনেক কিন্তু এভেইলেবল টুলও কম টুলও আছে। কম। আমাদের হ্যাঁ। টুলস ও কম। বিশেষ আপা করে টুলের জায়গা থেকে ছোট আমার কাছে মনে বয়সের হয় কিছু শিশুদের আমরা হ্যাঁ। ধরতে পারি এই জায়গা থেকে। হুম, ডিজি হেলথের শিশু বিকাশ কেন্দ্রেই অনেকগুলো টুল ব্যবহার করা হয়। হুম, 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 এই টুলগুলো আসলে একটু হচ্ছে সায়েন্টিফিক ১ নাম্বার, ২য় হচ্ছে মেডিকেল টার্ম এবং মেডিকেল যারা স্টাফ তারাই ব্যবহার করতে পারে। হুম, এটাকে আসলে যদি আমরা একটু সহজ করে কমিউনিটি লেভেল পর্যন্ত, কমিউনিটি ক্লিনিকের যারা স্টাফ রয়েছে তারা কিংবা এপিএস সেন্টারে যারা রয়েছে কিংবা বাবা-মা পর্যায়ে যদি আমরা পৌঁছে দিতে পারি যে আপনার শিশুদের যদি এই ধরনের লক্ষণ দেখেন তাহলে আপনি হুম, এইভাবে হুম, করে হুম। আসেন। এই ছোট্ট, ছোট্ট স্ক্রিনিং এটা হচ্ছে মেসেজগুলো যদি হ্যাঁ, দিতে পারি তাহলে এটা মেডিকেল সহজ টুল হবে। আছে জি, কিন্তু আবার এর সাথে কিন্তু নন টেকনিক্যাল টুলও দরকার। রাইট, নন সাধারণ টেকনিক্যাল টুল। সিম্পল হুম। যাতে আমাদের ফ্রন্ট লাইন যারা আছে, হেলথ ওয়ার্কার হোক, এডুকেশন ওয়ার্কার হোক, সুপারভাইজার হোক, সোশ্যাল ওয়ার্কার হোক, তাদের মতো ফ্রেন্ডলি সহজ সরল একটা টুল সেটাও এটা থাকা দরকার। সেভ দ্য চিলড্রেনের একটা এরকম আ একটা টুল আছে বিকাশগত বিলম্ব বা প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা আ শিশুদের শনাক্তকরণের জন্য একটা টুল আছে। সেটা সরকারি পর্যায়ে আমরা চেষ্টা করছি আ যাতে এটা সরকারি পর্যায়ে এটা ব্যাপক ইউজ হয় সেটা চেষ্টা করছি। একটা প্রক্রিয়াধীন ওকে। অবস্থায় আছে আরকি। যাই হোক। তো আমি একটু আমরা একটু একটু বাদ পড়ে গেল সেটা আ ফয়সাল তো বললেন যে পরিবার পর্যায়ে আ আ সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে হচ্ছে আ তার আহ্বানটা সে বলল। কিন্তু স্কুল পর্যায়ে বললেন, বিদ্যালয়ে বিদ্যালয় পর্যায়ে হ্যাঁ, আমি আসলে মনে, এইটার মনে ভাবছিলাম এটা আহ্বানটা আসলে কি বলা হতে পারে? হয়নি। কারণ অনেক অবশ্যই শিশু আপা আ প্রি-প্রাইমারি তার আগে হচ্ছে আ আর্লি লার্নিং আর্লি সেন্টার লার্নিং বা যে যাই সেন্টারে বলে যাচ্ছে রাইট। 4 প্লাস, হ্যাঁ, 5 হ্যাঁ, প্লাস তারপর গ্রেড 1 এ, গ্রেড 2 1 এ হ্যাঁ। ভর্তি রাইট, হচ্ছে। সেখানে ৬৫,০০০ স্কুল আছে রাইট। হুম, হুম, হুম। সরকারিভাবে। সেখানে আহ্বানটা কি হবে অবশ্যই আপা আপনি শিশুদের জন্য? আমি একটা রিপোর্টে দেখছিলাম ইউনিসেফের একটা রিপোর্ট। সেটা সেখানে বলা হচ্ছে যে আ প্রতি ৪ জন শিশুর মধ্যে ১ জন হচ্ছে আ আপনার আ আ প্রতিবন্ধিতা রয়েছে যাদের মধ্যে। তারা স্কুলে যেতে পারছে, বাকিরা যেতে পারছে না। ৬ জনের মধ্যে ১ জন এরকম। আবার হচ্ছে তারা হচ্ছে আ উম আ 65% সেকেন্ডারি লেভেলে, প্রাইমারি লেভেলে এবং 35% হচ্ছে সেকেন্ডারি লেভেলে অ্যাটেন্ড করতে পারছে। বাকিরা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। তো বাদ যেন না পড়ে যায়। আসলে আমাদের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৬৫,০০০ এর কথা বলেছেন, এই বিদ্যালয়গুলো তৈরি করা হয়েছে আসলে অপ্রতিবন্ধী শিশুদের জন্য মূলত। আমরা চেষ্টা করছি এবং সরকারের যে পিডিপি 2, 5 3 এবং 4 এবং বর্তমানে 5 এর এটা চলছে। এটার মাধ্যমে স্কুলগুলোকে ইনক্লুসিভ এডুকেশন এর আওতায় এবং ইনক্লুসিভ যে সিস্টেম সেটার মাধ্যমে মাইল্ড টু মডারেট লেভেলে যে শিশুদের প্রতিবন্ধিতা রয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করার মতো প্রয়াস নেওয়া হচ্ছে। বর্তমানে প্রায় ১,১০,০০০ বা ১১,০০০ মতন প্রতিবন্ধী শিশু প্রাইমারি স্কুলগুলোতে পড়াশোনা করছে। যেটা দেখা যাচ্ছে যে এদের মধ্যে ঝরে পড়ার হারটা অনেক বেশি। হুম, ঝরে পড়ার হার এ কারণেই বেশি কারণ শিক্ষকরা যথেষ্ট পরিমাণে প্রশিক্ষিত নন। তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে না। বিশেষ করে যে পিটিআই এর যে কারিকুলামটা আমরা দেখি, সেখানে প্রতিবন্ধী শিশুদের জন্য যে আ ভাবে করে তাদের যে টিচিং আ লার্নিং যে পেডাগজি সেটা আসলে কিভাবে হওয়া উচিত? টিচাররা কিভাবে প্রতিবন্ধী শিশু এবং অপ্রতিবন্ধী শিশুদেরকে একই ক্লাসরুমে রেখে ক্লাস পরিচালনা করতে পারেন? সেটার ব্যাপারে যথেষ্ট পরিমাণে সাপোর্ট বা স্কিল ডেভেলপমেন্টের অপরচুনিটি তারা পান না। তো যে কারণে অনেক শিক্ষক তারা যখন স্কুলের ক্যাচমেন্ট এরিয়াতে সার্ভে করেন, তারা ইচ্ছাকৃতভাবেই আ প্রতিবন্ধী শিশুদেরকে স্কিপ করে যান। এবং একটা রিপোর্টে এরকম দেখেছিলাম যে একজন শিক্ষক হচ্ছে তিনি কনফেস করছেন
যে আমি এটা করতে বাধ্য হই। কারণ আমার কাছে যথেষ্ট দক্ষতা নেই যে আমি ওই শিশুকে সাপোর্ট করব। একদম এটা সত্যি কিন্তু তার কথা। তার কিন্তু দোষ নয় এটা। হুম। এটা আসলে তার লিমিটেশন এবং সেটা সে বলছেন যে, "আমি আসলে পারছি না। আমি স্কুলে নিয়ে আসবো। আমার স্কুলের হচ্ছে ওভারঅল যে পারফরম্যান্স সেটা কমে যাবে। আমি যদি দেখাতে না পারি যে সে স্কুলে প্রতিনিয়ত তার প্রত্যেকটা ক্লাসে সে পাস করে যাচ্ছে, তাহলে এটা একটা বিরূপ প্রভাব স্কুলের উপরও পড়ে।" তো সরকারের দিক থেকে জবাবদিহিতা থাকে। নানা কারণে তারা কিন্তু এটা বাধ্য হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলব শিক্ষকদের পাশে থাকতে হবে আমাদেরকে। সেটাই। শিক্ষকদেরকে যথেষ্ট পরিমাণে টুলস, স্কিলস এগুলো দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে হবে। যদি তারা সক্ষম হয়, স্কুলের এনভায়রনমেন্ট অটোমেটিক্যালি পরিবর্তিত হয়ে যায়। আমরা যেটা বলছিলাম, আমরা যে স্কুলগুলোতে কাজ করেছিলাম, সেখানে শিক্ষকদের পাশাপাশি সহপাঠীরাও অনেক ভালো ভূমিকা রেখেছে এবং অনেক ক্ষেত্রে শিক্ষকরা ইশারা ভাষা ভুলে যেতেন। সহপাঠীরা মনে করিয়ে দিতেন যে, "আপা এই সাইনটা এমন হবে। ওর সাথে এভাবে কথা বলেন।" তো এই তাই। ধরনের একটা এনভায়রনমেন্ট, ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারলে মনে হয় প্রতিবন্ধী শিশুরা সকল খুবই, স্কুলে ভর্তি হতে খুবই পারবে, সব জায়গায় গুরুত্বপূর্ণ। যেতে পারবে। বিদ্যালয় পর্যায়ে হচ্ছে শিক্ষকদেরকে ওয়েল ইকুইপড করা। করা ভালো করে ট্রেনিং করানো, আ ম্যাটেরিয়াল সাপোর্ট দেওয়া, এ এই স্কুলটাকে স্কুল হচ্ছে করা মানে ইনক্লুসিভ ইনক্লুসিভ হ্যাঁ, করা ভাবে তৈরি তৈরি করা। করা হ্যাঁ, সেটা অনেক আপা আমার একটু এই ব্যাপারে বলতে হবে, বলতেই হবে, যদিও কোশ্চেনটা আমার যেহেতু না, হ্যাঁ, তারপরেও যেহেতু আপনার যেহেতু যেহেতু স্কুলে আমার, কাজ হ্যাঁ, করার আমি অভিজ্ঞতা আমি আছে। আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। যেটা বলছিলেন যে আমি হচ্ছে একটা ডট রিসার্চ এর কাজে, এটা হচ্ছে হংকং এর থেকে একটা ১ থেকে ৫ বছরের বাচ্চাদের ব্রেইনের উপরে একটা রিসার্চ করতে হবে যে বাংলাদেশের বিভিন্ন লেভেলের, মানে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, যারা হচ্ছে মাহমুদা আপা আমাদের সাথে ছিলেন এটা। যারা হচ্ছে বস্তি লেভেলের ডে কেয়ারে থাকে, সবার সাথে একটা হচ্ছে তাদের ব্রেইনটা কতটুকু, কি পর্যায়ে আছে, ডেভেলপ কতটুকু। ওইটার আমরা একটা রিসার্চের জন্য আমরা গিয়েছিলাম কুড়িল সরকারি বিদ্যালয়ে এটা। ওখানে যেয়ে দেখলাম যে একটা বাচ্চা, স্পেশাল বাচ্চা, সেই বাচ্চাটা মনে হয় ক্লাস 4 কি 5 এ পড়ে। বাচ্চাটা আরেকটা বাচ্চাকে এমনভাবে একটা থ্রো করেছে, একটা ওই যে ইট থাকে সেইটা, একদম চোখের উপরে এতটুকু পুরোটা, মানে একটুর জন্য চোখটা বেঁচে গেছে। এখন ওই মানে টিচারটা যেটা আমাদেরকে বলছে যে এখন সরকার থেকে আমাদেরকে তো দিয়েছে যে এত পার্সেন্ট আমাদের স্পেশাল বাচ্চা রাখতে হবে। কিন্তু আমরা তো সেভাবে ট্রেইনড আপ না। কিন্তু আমার তো এই বাচ্চাটা, যে বাচ্চাটা ক্ষতি হয়েছে, এই বাচ্চার প্যারেন্টস কে আমরা কি জবাব দিব? এইটা একটা। আরেকটা পজিটিভ সাইড যেটা আমরা কাজ করছি, আমরা কিন্তু এই যে বাচ্চাগুলোকে আমরা স্কুলে পাঠাচ্ছি, আমরা যখন রেডি করছি ক্লাস 1 কেজি 1, কেজি 2 কিংবা কোনো বাচ্চাকে 3 র জন্য, তখন আমরা যেটা করছি যে প্যারেন্টসটাকে বলছি যে, "আপনারা স্কুলে দিবেন। স্কুল শেষে ১.৫ ঘন্টার জন্য আবার আমাদের এখানে সপ্তাহে ৪ দিন নিয়ে আসবেন।" এই ৪ দিন আমরা যেটা করি কি, বাচ্চাটাকে যে সাবজেক্টটা ওর কঠিন, সেই কঠিন ৩ টা সাবজেক্ট, আমাদের বাচ্চা আমরা তো জানি। রাইট। অ্যা আরো তো সাবজেক্ট আরো আসে। হুম, জেনারেল নলেজ আছে, সমাজ আছে, ভূগোল, অনেক কিছু আসে। সেখান থেকে যে ৩ টা সাবজেক্ট খুব কঠিন, সেই ৩ টা সাবজেক্ট আমরা তাকে করে দিচ্ছি এবং পাশাপাশি তার যে বিহেভিয়ার কিংবা ফ্রেন্ড করতে পারছে না কিংবা চিৎকার, যে ওর প্রবলেমটা ছিল সেটা নিয়ে কাজ করছি। এইরকম আমরা কোনো বাচ্চাকে ৩ মাস, ৬ মাস, ১ বছরে সম্পূর্ণ রেডি করে প্যারেন্টসকে বলি যে ওকে আর আসতে হবে না। আর আমরা কিন্তু স্কুলে যেও প্যারেন্টসকে আমি শুরু করেছি, আমরা স্কুলে কিন্তু টিচারদেরকে ট্রেনিং দিচ্ছি। কারণ হ্যাঁ। আমাদের মতো করে যদি আপনারা তো কাজ করেন আরো বড় পর্যায়ে আপা। এইরকম আপনারা সিডিডি সবাই যদি আমরা এভাবে আমরা এগিয়ে আসি, আমার মনে হয় কি যে আমরা খুব তাড়াতাড়ি একটা এই যে বাচ্চাদের পাশে থেকে তাদের একটা ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবো আমার হ্যাঁ, মনে এই হয়। জায়গাটাতে আপা আমি একটু যোগ করি। যেটা বলছিলাম যে করোনা পিরিয়ডে আমাদের অনেক অভিভাবক আমাদেরকে রিকোয়েস্ট করলো যে, "আপনারা তো ওই সময় তো আমরা নিয়মিত যেতে পারছি না, নন স্টাফরা যেতে পারছে না।" তাদেরকে আমরা হোম বেস সাপোর্ট দিতাম এবং সেন্টার বেসও সাপোর্ট দিতাম। তো সেক্ষেত্রে ওই যে শিশুরা পিছিয়ে পড়তে শুরু করলো করোনার ভিতরে, তখন আমরা প্যারেন্টসদেরকে কিছু সেশন দেওয়া শুরু করলাম যে, "এটা আপনারা এইভাবে করে সাপোর্ট দেওয়া শুরু করেন।" আমরা দেখেছি ওই শিশুরা কিন্তু পরবর্তীতে ড্রপ আউট হয়নি এবং বাহ! প্যারেন্টসও যখন শিশুদেরকে এই একাডেমিক কাজটাতে সহযোগিতা করছে, তখন শিশুরা কিন্তু উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক প্যারেন্টস প্রাইমারি লেভেল পর্যন্ত পড়াশোনা করেছে। কিন্তু সে সাপোর্ট করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। 6 এ 7 এ পর্যন্ত তাকে জি। সাপোর্ট করছে। তো আমাদেরকে আসলে প্যারেন্টসদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এর ক্ষেত্রেও কাজ করতে হবে। হুম। বিশেষ করে তার একাডেমিক যে সাপোর্টটা বাসায় দরকার। কারণ কি? যে অপ্রতিবন্ধী শিশুরা দেখেন সে টিচার পাচ্ছে,
স্কুলের টিচারের কাছে শিখছে, বাসায় অন্য পরিবারের সদস্যদের কাছে শিখতে পারছে। অনেকের কাছে প্রাইভেট টিউটর আছে অনেকে, সেই সাপোর্টটা পাচ্ছে। কিন্তু প্রতিবন্ধী শিশুদের জন্য সেই সব সুবিধা নাই। সে স্কুলে গিয়েও সঠিকভাবে শিখতে পারছে না, পার্টিসিপেট করতে পারছে না, আবার বাসায় এসেও কোনো সাপোর্ট পাচ্ছে না। তো আমরা যদি একটা মানে কম্প্রিহেন্সিভ সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি ফ্যামিলি, স্কুল, কমিউনিটির মধ্যে, তাহলে কিন্তু এই শিশুদের ক্ষেত্রে এগিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায়। থ্যাংক ইউ। খুবই গুরুত্বপূর্ণ যে কম্প্রিহেন্সিভ একটা সাপোর্ট, হ্যাঁ? এবং হচ্ছে এর সাথে হলো স্ক্রিনিংটা, আর্লি স্ক্রিনিংটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। আমরা আরকি সর্বশেষ আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আ শুরুতেই, শিশুর জীবনের শুরুতেই এটা হচ্ছে প্রাথমিক যে লক্ষণগুলো সেটা চিহ্নিত করা খুব দ্রুত। এটা চিহ্নিত করা খুবই জরুরি, শনাক্ত করাটা খুবই জরুরি এবং হচ্ছে সময় মতো যদি আমরা সাপোর্টটা দিতে পারি, কার্যকরী পদক্ষেপ নিতে পারি, এটা হচ্ছে শিশুর পর্যায়ে, পরিবারের পর্যায়ে, বিদ্যালয় পর্যায়ে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে এই কার্যকরী যদি পদক্ষেপটা নিতে পারি সঠিক সময়ে, আ তাহলে আ একটু শিশু কিন্তু তার সহমর্মিতা, সহযোগিতা আ সবকিছু নিয়ে সে কিন্তু পরিপূর্ণভাবে বিকশিত হতে পারবে। রাইট। আ ভালোভাবে সমাজের একজন সুনাগরিক, দায়িত্বশীল নাগরিক হয়ে বেড়ে উঠতে পারবে। যেটা তার একজন শিশুর নিজের জন্য, তার পরিবারের জন্য, আ সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য একটা হচ্ছে সম্পদ এবং আ রাষ্ট্র কিন্তু লাভবান হবে এই লাভবান দিক হবে। থেকে। জি। এটুকুই আমরা আরকি সমাপ্তি টানতে পারি। থ্যাংক ইউ ২ জনকেই। খুবই ভালো লাগলো যে এই এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকে আমরা পডকাস্টের মাধ্যমে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক আয়োজন করেছে। তো আমি যেটা বলব সেটা সবাইকেই, সেটা হচ্ছে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের বিভিন্ন ওয়েবিনার, পডকাস্ট, বিভিন্ন গবেষণার যে বিস্তরণ এর সাথে থাকার জন্য, সংযুক্ত থাকার জন্য সবাইকে অনেক, 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 অনেক ধন্যবাদ এবং শুভকামনা আগামী প্রজন্মের জন্য। আপা আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কে। ফয়সাল আপনাকে ধন্যবাদ। আপনার আপনাকেও সুন্দর ধন্যবাদ কথা আপা। শোনার জন্য, শুনতে পেলাম। পরবর্তীতে আবার দেখা হবে।